দেখ রাব্বি, নিজেকে এভাবে ধ্বংস করার কোনো মানেই হয় না। সিনথিয়া চলে গেছে আজ 3টা বছর হলো। ওর এখন একটা সন্তান আছে, 2 বছর বয়সী। আর তুই নিজেকে কেন এভাবে ধ্বংস করছিস? তোর ইউটিউব জগৎ ধ্বংস করছস, আর কত কি জানি ধ্বংস করছস। এসবের কি কোনো মানে হয়? রাব্বি দেখ, আজ 3টা বছর তুই এই রুমে বন্দি হয়ে নিজেকে তিলে তিলে ধ্বংস করতেছিস। আমি বন্ধু হয়ে এসব আর দেখতে পারছি না। প্লিজ আবার স্বাভাবিক হ দোস্ত, প্লিজ। রাব্বি সিগারেট মদ এসব খাচ্ছিল। তখনই হৃদয় ওর রুমে ঢুকে এই কথাগুলো বলে করুণ কণ্ঠে। তখন রাব্বি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, বাহির হ। রাব্বি প্লিজ। তোকে যেতে বলছি। তারপর হৃদয় না দাঁড়িয়ে চলে আসে বাহিরে, আর রাব্বি একের পর এক সিগারেট খেতে থাকে। আর চলুন আমি আপনাদের ছোট্ট করে রাব্বির ফ্ল্যাশব্যাকটা বলে দিই। সিনথিয়া চৌধুরী মিলি আর প্রিন্স রাব্বি আহমেদ। সিনথিয়া চৌধুরী পরিবারের আর রাব্বি আহমেদ পরিবারের। সিনথিয়ার বংশের অধিকাংশ মানুষ সাংবাদিক, আর রাব্বির পরিবারের বিজনেসম্যান। শুধু ও আর ওর বড় ভাই প্রিন্স নিলয় আহমেদ বাদে। নিলয় একজন রাইটার এবং ইউটিউবার, দুইটা ভালোই ফেমাস বাংলাদেশে। আর এদিকে রাব্বি জাস্ট ইউটিউবার, তবে বড় ভাই থেকে বেশি প্রেশার রাব্বির। সিনথিয়া তার বাবা মার একমাত্র সন্তান, আর রাব্বি তার বাবা মার ছোট সন্তান। রাব্বি ছিল এক অন্যরকমের ছেলে, দুষ্টু এবং শয়তান প্রকৃতির। সিনথিয়ার মা রাব্বির ফুপি। সিনথিয়া রাব্বি 2 বছরের জুনিয়র। রাব্বি সিনথিয়াকে ভালোবাসতো, সিনথিয়াও। তবে ওদের পরিবার থেকে নিলয় আর সিনথিয়ার বিয়ে ওদের জন্মের পর থেকেই ঠিক করে রেখেছিল, যা ওরা তিনজনের কেউই জানতো না। সিনথিয়াকে যখন জানানো হয়, সিনথিয়া রাজি হয় না। ও যখন রাব্বির কাছে এ বিষয়ে কথা বলতে আসে, তখন দেখে একটা মেয়েকে রাব্বি জড়িয়ে ধরে আছে। এটা দেখে সিনথিয়া দুঃখে চলে যায় আর এ বিয়েতে রাজি হয়। নিলয়ও সিনথিয়াকে ভালোবাসতো, তাই না করেনি। সিনথিয়া তখন মাত্র ইন্টারে উঠেছে, ওর বয়স তখন 17 বছর ছিল। আর রাব্বি ইন্টার শেষ করে অনার্সে উঠল। সে সময় শুনে সিনথিয়ার আর ওর ভাইয়ের বিয়ে হয়। তখন রাব্বি সিনথিয়ার সাথে কথা বলতে চাই, তবে সিনথিয়া বলেনি। তোর মতো বেইমানের সাথে আমার কোনো কথা নাই। কথাটা বলেই এড়িয়ে যায়, আর রাব্বি কথাটার মানে বোঝে না। নিলয় আর সিনথিয়ার বিয়েও হয়ে যায়। বিয়ের পরের দিন সকাল সকাল ওঠে, আর রাব্বি 2টা মদের বোতল আর সিগারেটের প্যাকেট নিয়ে বাসায় ঢোকে। এসব নিয়ে ওর বাবা বলে, কিরে রাব্বি, এসব কি? মদ আর সিগারেট। তা আমরা দেখতেছি, তোর কাছে এসব কেন? খাবো। মানে কি রাব্বি? তুই একদম কথা বলবি না। কি হয়েছে? আমি তোদের এসব বলতে চাই না, আর জানতে ইচ্ছে করলে তোর বউকে জিজ্ঞেস কর। কথাটা বলেই ও এসব নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে এসব খেতে থাকে। ও খুব কষ্ট হয়। আর এদিকে রাব্বির এমন আচরণ দেখে সবাই অবাক, আর ওর হাতে এসব দেখে সিনথিয়ার বুকের বাঁ পাশটা ব্যথা শুরু হয়। রাব্বি কি বলেছে এসব? সিনথিয়া, তুমি কি জানো? আমরা একে অপরকে ভালোবাসি। নিলয়কে বিয়ে করাতে হয়তো ও এসব করতেছে, তবে ও আমার সাথে বেইমানি করেছে, তাই আমি নিলয়কে বিয়ে করছি। মানে? মানেটা হচ্ছে সিনথিয়া রাব্বির জিএফ, আর রাব্বি ওর বব। আর সিনথিয়াও তোমার সাথে বেইমানি করে নাই। তুমি যে ওই দিন একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখেছো, ওটা আমাদের বেস্ট ফ্রেন্ড সুইটি। মানে? যা শুনছো তাই। তুমি তো ওকে জিজ্ঞাসা না করেই চলে আসলা। আর ও কেমন তা তো জানো, তবে ও তোমার সাথে কখনো বেইমানি করে নাই। হৃদয় কথাটা বলেই চলে যায়, আর সিনথিয়া খুব কান্না করে। বিকেলে সকলে বসেই সিদ্ধান্ত নেয় যে নিলয় সিনথিয়ার তালাক দিয়ে দিবে। এবং তখনই রাব্বি ঢুলতে ঢুলতে নেমে মাতাল কণ্ঠে বলে, আমার যদি জীবন্ত দেখতে চাও, ওকে কেউ তালাক দিবি না, আর তালাক দিলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলেই ও মেন দরজার সামনে এসে দাঁড়ায়। আর দরজা খুলে দিতে অনেকগুলো ছেলে মদের বোতল হাতে নিয়ে রাব্বি আবার মাতাল কণ্ঠে বলে, আমার পেছন পেছন আস। এসব কি হচ্ছে রাব্বি? চুপ, তুই কথা বলবি না। একদমই চল। সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাব্বির এই ধ্বংস দেখতে থাকে। আর এদিকে সিনথিয়া কান্না করতে থাকে। এখন কান্না করে কোনো লাভ নেই। রাব্বি যা একবার বলে তাই করে।
সেদিনের পর থেকে সিন্ধিয়া কিছুদিন ডিপ্রেশনে থাকলেও পরে আস্তে আস্তে নিলয়কে ভালোবাসতে থাকে। আর রাব্বি ধ্বংস হতে। রাব্বি সেদিনের পর থেকে আর আজ 3টা বছর হলো ও কোনো দিনও রুমের বাইরে আসে নাই। ওর এই ধ্বংস হওয়া দেখেও সিনথিয়ার তেমন খারাপ লাগলো না, কারণ ও বুঝে গেছে ও রাব্বিকে আবেগের বশে ভালোবাসতো, সত্যিকারের নয়, কিন্তু রাব্বি সত্যিই বাসত। আর এই 3 বছরে সিনথিয়ার একটা বেবি হয়, মেয়ে বেবি, নাম নুসরাত আহমেদ। এখন বাস্তবে যাই। রাব্বি বর্তমানে নেশাতে নেই, সিগারেট খাচ্ছে। তখন ও বলে উঠল, হৃদয় তো ঠিকই বলেছে, ও তো খুব ভালো আছে, আমি কেন কষ্ট পাবো? আমি ভালো থাকবো। কথাটা বলেই ও সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে রুমে লাইট দিল। দেখলো পুরো রুম সিগারেটের ধোঁয়াতে অন্ধকার হয়ে আছে। ও তখন জানালাটা খুলে দিল আর ধোঁয়াগুলো বের হয়ে গেল। ও আস্তে আস্তে মদের বোতলগুলো বারান্দায় এনে রাখলো। মদের বোতলগুলো রেখে রুমটা পরিষ্কার করে নিল এবং ওয়াশরুমে এসে নিজেকে দেখে ও অবাক হয়। আজ থেকে 3 বছর আগে বয়স ছিল 19, দাড়ি ছিল, চুলগুলো কত সুন্দর ছিল। আজ বয়স ওর 22, চুলগুলো বড় বড় হয়ে গেল এবং গাল ভর্তি দাড়ি, হাতের নখগুলো বড় হয়ে গেল। ও আস্তে আস্তে নিজেকে পরিষ্কার করে নিল, দাড়িগুলো হালকা ছোট করে নখগুলো ফেলে দিল। তারপর গোসল করে জামা কাপড় পরে চুলগুলো হালকা আঁচড়ে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে নিজেই চিনতে পারে না, আগের থেকেও খুব সুদর্শন লাগছে। ও চুলগুলো ছোট করে নিলে আরও সুদর্শন লাগবে। ও বাহিরে আসে, নিচে আসে। আজ ইশরাতের জন্মদিন। সকলেই রাব্বিকে দেখে অবাক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আজ 3 বছর পর সবাই ওকে দেখছে। ও কাছে ছিল, তবে কেউ ওকে দেখে নাই। ও তখন বলে, এমনভাবে কি দেখো? আমি প্রিন্স আহমেদ। তখন নিলয় নিচে নামতেছিল, রাব্বিকে দেখে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দিস ভাই। ইটস ওকে ভাই, তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? এখানে আমারই দোষ, আমি ভুল মানুষকে ভালোবেসেছি। কথাটা রাব্বি নিলয়কে ছাড়াতে ছাড়াতে সিনথিয়ার দিকে তাকিয়ে বলে। তখন ওর ফুপি বলে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তো আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আপনার ভাতিজির আজ জন্মদিন। ও, ওর নাম কি? নুসরাত আহমেদ। ও আচ্ছা, তোমরা থাকো, আমি আসি। চুলগুলো ছোট করে আসি। কোনো এক বেইমানের জন্য নিজেকে ধ্বংস করে দিচ্ছিলাম, এখন নিজেকে আবার আগের মতো ঠিক করে নেই। কথাটা বলেই রাব্বি সিনথিয়ার দিকে তাকিয়ে বলল। আর সিনথিয়া মাথা নিচু করে নেয়। রাব্বি আর কিছু না বলে বের হয়ে সোজা সেলুনে এসে চুল কেটে এবং শপিং মলে গিয়ে কিছু শপিং করে। একটা ফোন নিয়ে আর নুসরাতের জন্য একটা সোনার চেন কিনে বাসায় চলে আসে। ও রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। ও নিজেকে আবার আগের মতো করে ফেলতে খুশি হয়, তবে খুব কষ্ট অনুভব হয় সিনথিয়ার জন্য। সিনথিয়ার আবেগ ছিল, কিন্তু রাব্বি তো সত্যিই ভালোবাসতো। তখনও কম্পিউটারের সামনে বসে কম্পিউটার ওপেন করে ও চ্যানেলে ঢুকে দেখে অনেক ভিডিওর কমেন্ট বক্সে ওর ভালোবাসার মানুষরা কমেন্ট, ভাই ভিডিও দেন না কেন, কই গো ভাই, এমন অসংখ্য কমেন্ট। ও একটা পোস্ট করে, কিছুদিন পর থেকে ভিডিও আসবে, আর ভিডিওটা খুব সুন্দর হবে, সবাই রেডি থাকেন। পোস্ট করে কম্পিউটার বন্ধ করে ফেলে রাব্বি। কম্পিউটার বন্ধ করে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর জোহরের আজান পড়ে। রাব্বি নামাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। ও হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসে। মসজিদে এসে ও নামাজ পড়ে, আবার কিছুক্ষণ কোরআন পাঠ করে বাহির হয়। তখনও ভাবতে থাকে ও এখানে থাকলে সিনথিয়ার জন্য কষ্ট হবে ওর, কি করবে ও? কিছুক্ষণ ভাবার পর ও একটা সিদ্ধান্ত নিল। ও সিদ্ধান্তটা শিওর হয়ে বাসায় ফিরে। বাসায় আজ রাতে অনুষ্ঠানের জন্য আয়োজন করছে। রাবি বাসায় ঢুকে খাবার টেবিলে বসে বলে, আম্মু খাবার দাও। বস বাবা, সকলে আসুক। আচ্ছা। কথাটা বলে সবার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সবাই চলে আসে। সবাই আসতেই ওর মা আর সিনথিয়া খাবার সার্ভ করে। সিনথিয়া যখন রাব্বির প্লেটে মাছ তুলে দিল, রাব্বি সুন্দরভাবে মাছটা তুলে নিলয়ের প্লেটে দেয় আর বলে, আমি বেইমানের কোনো জিনিস চাই না। রাব্বির এমন কথাই সিনথিয়া অপমান বোধ করে। ও
ও মাথা নিচু করে নেয়। আর তখন রাব্বিকে ওর মা মাছ দেয়। ও মুচকি হাসি দেয় আর সেখান থেকে সিনথিয়া চলে যায়। আরও সেদিকে কোনো খেয়াল নেই। তখন রাব্বি বলে, আমি গ্রামে চলে যাব। কেন? এই বেইমান শহরে থাকতে চাই না। থাকলে এই বেইমান শহর আমাকে করে করে খাবে। আমি আর ধ্বংস হতে চাই না। আচ্ছা, আচ্ছা, আমাদের গ্রামের বাড়িতে থাকিস তুই? যা তো, কাল যাবি না পরশু? আমি এখন খাবার খেয়ে রওনা দেব। কিন্তু আজ তো নুসরাতের জন্মদিন। আমার থেকে লাভ নাই। তারপর সকলেই চুপচাপ খাবার খেতে থাকে। রাব্বি খাবার খেয়ে নিজের রুমে এসে কাপড় গুছিয়ে নিয়ে ও নুসরাতের জন্য কেনা গিফটটা হাতে নিয়ে নিচে নামে। দেখে নুসরাত ওর আব্বুর সাথে খেলা করছে। রাব্বি সোফায় গিয়ে বসে বলে, নুসরাত মামুনি কি হারতে পারে? হুম। আচ্ছা মামুনি, ছোট আব্বুর কাছে আসো। কথাটা বলতে দেরি নুসরাত ওর দাদুর কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে চলে আসে রাব্বির কাছে। কথা বলতে পারে না। রাব্বি ওকে কোলে তুলে নিয়ে কানে কপালে সারা মুখে চুমু খেয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। তখন নিলয়, সিনথিয়া সকলেই এসে দাঁড়িয়ে আছে। রাব্বি সকলকে দেখে নুসরাতকে পাশে বসিয়ে চোখের পানি মুছে ওর সামনে হাঁটু গেড়ে বসে গিফট বক্সটা আর ছোট্ট একটা নীল শাড়ি দিয়ে বলে, নুসরাত মামুনি, তোকে আমি অগ্রিম আমার দাদুর আম্মুর জন্য বুকিং করে রাখছি। যদি কখনো আবার কোনো নারীকে পাই, তাহলে যদি বিয়ে করি, তাহলে আমার ছেলে সন্তান হলে তুই তার সিনিয়র বউ হবি। বুঝেছিস? তুই আর কারো হবি না। রাব্বি কথাটা বলতেই নুসরত খিলখিল করে হেসে ওঠে আর হাত বোলাতে থাকে। ওর রেসপন্স দেখে সবাইকে হাসতে থাকে। তখন রাব্বি পকেট থেকে ছোট্ট একটা আংটি পরিয়ে বলে, নে, অগ্রিম রূপার আগে দিয়ে বুকিং করে নিলাম। কথাটা বলে ওকে কোলে নিয়ে নুসরাতের গালে আবারও একটা চুমু খেয়ে নেয়। এবার নুসরাতও চুমু দেয়। রাব্বি মুচকি হাসি দিয়ে ওর আব্বুর কাছে নুসরতকে দিয়ে নিলয়কে বলে, শোন, আমি যা বলছি তাই তো শুনছস। আমার জীবনে আগে পরে আবারও কোনো নারী আসবে, তখন আমার সন্তানের বউ হিসেবে তোর মেয়েকেই চাই। আর আমি যা বলি তা করি, শুধু এক জায়গাতেই করতে পারিনি, আফসোস লাগে তাই জন্য। রাব্বির কথা শুনে নিলয় রাব্বিকে জড়িয়ে ধরে বলে, যা, ও কারো ঘরের বৌমা হবে না, তোর ঘরেরই বৌমা হবে। তারপর রাব্বি কিছুক্ষণ সবার সাথে সময় কাটিয়ে নিলয়কে এবং ওর বাবাকে নিয়ে বাস স্টেশনে আসে। বাসের টিকিট কেটে ওদের থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয় ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, রাব্বিদের গ্রামের বাসা সিলেট, তবে ওরা সেখান থেকে ফেনীতে চলে আসে এবং ঢাকায় বেশি থাকে। ফেনীতে ওনার বন্ধু থাকে আর ফেনী ওর বাবা আর খালার বাসা, তাই ও সেখানেই যাচ্ছে। প্রায় 3 ঘন্টা চলার পর ফেনীতে এসে পৌঁছে যায় রাব্বি। রাব্বির বাস থেকে নেমে কাউন্টারে এসে দাঁড়ায়। তখন একটা ছেলে এসে বলে, হাই রাব্বি ব্রো, হ্যালো ব্রো, কে? আমি ইকরাম, তোমার বাবার ছেলের বন্ধু। ওহ আচ্ছা, চলো। ওকে চলো। তারপর রাব্বি ইকরাম একটা সিএনজি নিয়ে গ্রামে আসে। গ্রামে ঢুকে একটা বাসার সামনে এসে দাঁড়ায় গাড়িটা। মেন গেটের উপর বড় করে লেখা হোসাইন পরিবার। এটা দেখে রাব্বি বলে, ব্রো, বাড়িটা তো মনে হচ্ছে আমাদের না? এইটা তোমাদের না, এটা আমাদের, আর তুমি আমাদের সাথে থাকবা। সরি ব্রো, পারবো না, আমাদের বাড়িতে চলো। আমি এত কথা বুঝি না, তুমি বাড়ির ভিতরে ঢোকো, আব্বুর সাথে কথা বলো। ইকরাম রাব্বিকে নিয়ে বাসায় ঢোকে। বাসায় ঢুকতেই রাব্বিদের সামনে পড়ে একজন মুরব্বি, রাব্বির বাবার বয়সী। মুরব্বিটাকে দেখে ইকরাম বলে, আব্বু, ইনি তোমার বন্ধুর ছেলে রাব্বি আহমেদ। রাব্বি ইকরামের কথা শুনে বুঝলো ইনি ওর আব্বুর বন্ধু। তখন রাব্বি বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালোই তো। তোমার বাবা কেমন আছে? হালারে তো করে বলি আসতেই হালা আসে না। আব্বুর ব্যবসার কাজে ব্যস্ত আছে। আচ্ছা শোনো আব্বু, রাব্বি নাকি ওদের বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থাকবে না। ইকরামের কথা শুনে ওর বাবা কিছু না বলেই সোফায় গিয়ে বসলো। ওনার পিছন পিছন গিয়ে ওরা গিয়েও বসলো। তখন উনি বললেন, কেন বাবা, ওই একলা বাসায় থাকবো কেন? ওই একলা বাসাতে থাকলে খুদায় অতীত মনে পড়বে। তার চেয়ে ভালো আমাদের সাথে থাকো। আর তোমার তো মনে হয় স্টোরেজ শেষ হয়নি। জি, আমার স্টাডি এখনও শেষ হয়নি।
আর আপনাদের সাথে থাকলে সমস্যা হবে না। না, কোনো সমস্যা হবে না। আর কোন ইয়ারে পড়ো? 3 বছর আগে অনার্সে ভর্তি হয়েছিলাম, তবে পড়া হয়নি, তো আবার অনার্স থেকে পড়তে হবে। আরে বাস, বলো কি, আমার সাথে তাহলে? আচ্ছা, তাহলে ওকে নিয়ে কালকে তোদের কলেজে ভর্তি করাই দিবি। এখন ওকে তোর রুমে নিয়ে যা। আচ্ছা। কথাটা বলেই ইকরাম রাব্বিকে নিয়ে ওর রুমে আসে। রাব্বি রুমটা দেখে অবাক হয়। সারা রুম বই দিয়ে সাজানো। এটা দেখে রাব্বি বলে, ব্রো, এটা কি রুম না লাইব্রেরি? কেন ব্রো? সারা রুম বই দিয়ে সাজানো, তাই। আরে না, আমার বই পড়তে ভালো লাগে, তাই কিনে কিনে রাখছি। অবসর সময়ে বাইরে আড্ডা না দিয়ে বই পড়ি। ভালো। তুমি তো আবার গল্পের ইউটিউবার। হুম। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। তারপর রাব্বি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আর ইকরাম একটা বই নিয়ে বসে পড়ে। আচ্ছা চলুন, ওরা ফ্রেশ হয়ে নিক, আমরা গিয়ে নায়িকার থেকে একটু ঘুরে আসি। সাদিয়ার বাচ্চা, তোর কিন্তু বিয়া হইব না। বিয়ে না হোক, না হইলে আলহামদুলিল্লাহ ভালো। বোন প্লিজ, আমাকে দিয়া দে হাদিসের বইটা। না, আব্বু আমারে এনে দিছে, সো আগে আমি পড়ে শেষ করব, তারপরে তুই পড়বি। প্লিজ বোন, দিয়া দে। সাদিয়ার রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে আর লিমা বাহির থেকে দাঁড়িয়ে এসব বলছে। ওদের ঝগড়ার কারণ একটা হাদিসের বই ওর বাবা এনে দিছে আর সাদিয়া এটা নিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তখন নিচ থেকে সাদিয়ার বাবা বলে, মা লিমা, ঝগড়া করিস না, বিকালে তোকে এটা এনে দিব। আচ্ছা, আর সাদিয়ার বাচ্চা তোকে দেখে নিব হালি। যা যা। সাদিয়া কথাটা বলে নিজের বিছানাতে শুয়ে পড়ে এবং বইটা পড়তে থাকে। বইটা হচ্ছে রমজান নিয়ে লেখা হাদিস শরীফ বই, কারণ আজ রাতে সেহরি খাবে সব, বর্তমানে রোজার মাস চলছে তাই। পরিচয়: মোহাম্মদ সাদিয়া চৌধুরী, বাবা ইকবাল চৌধুরী, মা গৃহিণী, বোন লিমা চৌধুরী। পড়ালেখা ওরা ফেনী সরকারি কলেজে করে, অনার্সে 3য় বর্ষে। 2 বোন একই সাথে পড়ে। ওরা হচ্ছে ইসলামিক পরিবারের। ওর বাবা হুজুর, মা একজন গৃহিণী বর্তমানে, আগে একজন ডক্টর ছিল। তবে ওদের কলেজে পড়ায় ওর বাবা চাই সমাজকে দেখাতে যে জেনারেল লাইনে পড়েও ইসলাম মানা যায়। আর 2 বোন সর্বদা হাদিসের বই, এই বই সেই বই নিয়ে ঝগড়া করে। ওদের বই পড়তে ভালো লাগে, এতটুকুই জানুন। বাস্তবে ফিরি আর নায়কের কাছে চলে যাই। রাব্বি বের হয়ে দেখে ইকরাম ওর নিজের কম্পিউটারে বসে দ্রুত গতিতে কী যেন টাইপ করছে। রাব্বি ভালো করে দেখলো একটা গল্পের নাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া একে। এটা দেখে ও ইকরামের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কি ব্রো, গল্প লেখো? হুম। ইউটিউবারদের দাও নাকি? ওদের দি, আমি এফবি গল্প তেমন দিই না। শুধু মাফিয়া গল্প লেখো নাকি রোমান্টিকও লেখো? সব গল্পই লিখি, তবে বর্তমানে শুধু একজনের সাথেই কাজ করি। আমার সাথে করবা? করব। তো আমার এই রোমান্টিক গল্প লিখে দিও। ওকে। বর্তমানে ইসলামিক লিখিও, রমজান মাস তো। আচ্ছা। তারপর রাব্বি বিছানায় গিয়ে বসলো আর ইকরাম নিজের মতো করে লিখতে লাগলো। রাব্বি হোয়াটসঅ্যাপে ঢুকে প্রিন্স ডায়েরির টিম গ্রুপে ঢুকে মেসেজ দিল। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পর গ্রুপের সবাই অবাক। ওরা অবাক হবারই কারণ আছে, আর কারণটা হলো আজ থেকে যে 3 বছর আগে হুট করে অফলাইন হয়ে যায়, সে আজ মেসেজ দিল। তখন একজন মেয়ে ভয়েস আর্টিস্ট রিপ্লাই দিল, আরে আপনি যে? জি, আপনি আজ হঠাৎ কোন দিক থেকে আসলে? আর 3 বছর আগেই কই গিয়েছিলেন? ডিপ্রেশনে ছিলাম। কিসের ডিপ্রেশন? আমাদের জানা মতে তো আপনার কোনো ডিপ্রেশন থাকার কথা না। বড়লোক বাপের ছোট নবাব। আরে ধুরু, কত ডিপ্রেশন। ওরা কথা বলছিল, তখন রাব্বির বন্ধু লেখক ঈশান গ্রুপে বলল, রাব্বি, শুনলাম সিনথিয়া বাবির নাকি বিয়ে হয়ে গেছে। মামা, সেই বিষয়ে কথা বলতে আমি ইচ্ছুক না, প্লিজ বাদ দেন। আচ্ছা, তো এখন থেকে ভিডিও দিবি নাকি? কাজ শুরু করব। আচ্ছা, আজকে পুরান ঢাকায় আস। দোস্ত, আমি তো ফেনি চলে আসি। ওয়াই মামা? পরে বলবো, এখন রাখি। ও হ্যাঁ, সকলকেই রমজান মোবারক। তোমাকে। তখন রাব্বি কিছুক্ষণ তাদের সাথে সময় কাটিয়ে চলে আসে অফলাইনে। ও উঠে ইকরামের উদ্দেশ্যে বলে, ব্রো, মাগরিবের আজানের সময় হচ্ছে তো, চলো। আচ্ছা চলো।
তারপর ইকরাম কম্পিউটার বন্ধ করে রাব্বির সাথে নিচে আসে। তখন দেখে ইকরামের বাবা বসে আছে আর ওর মার সাথে কথা বলছে। ওদের দেখে বলে, কোথায় যাবো বাবা? আঙ্কেল, নামাজে যাব। আচ্ছা বাবা, যাও। তারপর ওরা নামাজের উদ্দেশ্যে বের হয়। ওরা বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদে ঢোকে। নামাজ শেষ করে রাব্বি ইকরাম দুজন মিলে কোরআন শরীফ পড়ে বের হয়। বের হতেই রাব্বির সাথে সাদিয়ার আব্বু ধাক্কা লাগে, ফলে সাদিয়ার আব্বু মাটিতে পড়ে যায়। রাব্বি তাড়াতাড়ি করে সাদিয়ার আব্বুকে উঠিয়ে বলে, দুঃখিত হুজুর, আমি আসলে লক্ষ্য করি নাই আপনাকে। আমাকে মাফ করে দিবেন দয়া করে। সমস্যা নেই বাবা, আপনারা যান। ধন্যবাদ হুজুর। তারপর রাব্বি ওর ভবিষ্যৎ শ্বশুর থেকে বিদায় নিয়ে চলে আসে। রাব্বি বাইরে এসে বলে, চলো চা খেয়ে আসি। আচ্ছা চলো। ওরা কথা বলতে বলতে চায়ের দোকানে আসে। চায়ের দোকানে এসে ওরা চা খেয়ে আবারও বাসার উদ্দেশ্যে ওরা হাঁটা ধরে। এমন সময় রাব্বি বলে, ব্রো, এখানে আশপাশে কোনো লাইব্রেরি আছে? তবে 10 টাকা ভাড়া। আচ্ছা চলো। কেন, কিছু কি নেবা? কিছু হাদিসের বই নেব। আচ্ছা চলো। তারপর ওরা একটা সিএনজি নিয়ে ইকরামদের মুন্সির হাট বাজারে আসে। তখন গাড়ি থেকে নেমে ইকরাম একটা লাইব্রেরিতে নিয়ে যায়। সেখানে সাদিয়ার বাবাও আসছে। রাব্বি তাকে দেখে বলে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? একটা বই নিতে আসছি। ও আচ্ছা। জি, তো তুমি এখানে কেন? আমিও সেই জন্যই আসি। ও আচ্ছা, কি বই নিবা তাহলে? কিছু ভালো মানের হাদিসের বই নেব। কাল থেকে তো রোজা, আবার আজকে রাতে তারাবি। ও আচ্ছা, তাহলে তো ভালো। জি আচ্ছা হুজুর, আপনি আমাকে কিছু বই নিতে সাহায্য করবেন। কেমন সাহায্য? এই কিছু ভালো মানের হাদিসের বই। আপনি তো হুজুর, আপনি তো জানবেন। আচ্ছা। কথাটা বলে সাদিয়ার বাবা রাব্বিকে কিছু হাদিসের আর কিছু সাহাবী করিমদের ঘটনার বই কিনে দেয়। ওদের বই দেওয়া শেষ হতেই এশার আজান দেয়। তখন ওরা বইগুলো লাইব্রেরিতে রেখেই মসজিদের উদ্দেশ্যে হাঁটা ধরে। ওরা প্রায় ঘন্টাখানিক পর নামাজ পড়ে বের হয়। তখন বইগুলো নিয়ে রাব্বি বলে, আচ্ছা হুজুর, আপনার বাসা তো মনে হয় আমাদের বাসা সেদিকে, তাহলে আমাদের সাথে চলুন। চলো। এরপর তিনজন মিলে সিএনজি নিয়ে বাসায় চলে আসে। সাদিয়াদের বাসায় আসতেই সাদিয়ার বাবা ইকরাম আর রাব্বির উদ্দেশ্যে বলে, তো বাবারা চলো আমাদের বাসায়, আজ খাবার খেয়ে যাও। জি না আঙ্কেল, আর একদিন যাব, আজ যাই। এটা বললে তো হবে না, আজকেই যেতে হবে। আমার আব্বু আমাদের খুঁজবেই তো। তোমার বাবাকে? ইকবাল হোসেন সাহেব। আরে তোমরা ইকবালের ছেলেই? আমরা না, শুধু ও, আমি ওনার বন্ধু ছেলে। নিশ্চয়ই এর ছেলে তুমি তাহলে? জি, আপনি কি চেনেন? আরে আমরা তিনজন খুব ভালো বন্ধু। আমি এক্ষুনি ইকবালকে কল দিয়ে বলতে আছি, তোমাদের যেতে দেরি হবে। আচ্ছা বলুন। সাদিয়ার বাবা ফোন বের করে ইকরামের বাবাকে কল দিল। কিছুক্ষণ কথা বলে রাব্বি আর ইকরামের দিকে তাকিয়ে বলে, ডান, চলো এবার। আচ্ছা। কথাটা বলেই ওরা সিএনজির ভাড়া দিয়ে বই নিয়ে সাদিয়াদের মেন দরজার সামনে আসে। মেন দরজার সামনে এসে কলিং বেল দিতেই লিমা দরজা খুলে দেয়। ও রাব্বি এবং ইকরামকে দেখে মাথায় বড় করে ঘোমটা দিয়ে দেয়। রাব্বি এবং ইকরাম চোখ নামিয়ে নেয়। তখন ওর বাবা বলে, লিমা, যা তোর মাকে বল খাবারের ব্যবস্থা করতে, আর এরা আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। এরা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ও চলে যায়। আর তখন রাব্বি এবং ইকরামের উদ্দেশ্যে বলে, ও আমার ছোট মেয়ে লিমা, ওর একটা বড় বোনও আছে সাদিয়া, একই ক্লাসে পড়ে দুইজন। ও আচ্ছা। আঙ্কেল, খাবারের ব্যবস্থা না করলে ভালো হয়। আরে চিন্তা করিও না, বিষ মিশাবো না। আরে সেটা না, এমনি বলছে আন্টির কষ্ট হবে তাই। আরে ওর কোনো কষ্ট হবে না, ও তো এমনিও আমাদের জন্য খাবার রেডি করতো। আচ্ছা সোফায় গিয়ে বসো এখন। তারপর রাব্বি আর ইকরাম সোফায় গিয়ে বসে। সোফায় বসতেই ইকরাম বলে, আমাদের আব্বুদেরও হুজুর বেস্ট ফ্রেন্ড ছিল। বাহ। এক বুঝে ভালোই হয়েছে। কোনো কিছু না বুঝলে আঙ্কেলকে জিজ্ঞেস করলে বলে দেবে।
ওরা এভাবেই কথা বলতেছিল। আর এদিকে লিমা ওর মাকে ওর বাবার বলা কথাগুলো বলে। ওর বাবার থেকে বইটা নিয়ে উপরে চলে আসে। উপরে যাবার সময় ও একবার ইকরামের দিকে আর চোখে তাকায়, কিন্তু ইকরাম আর রাব্বির নিচের দিকে তাকিয়েছিল, তাই খেয়াল করেনি। ও উপরে এসে সাদিয়ার রুমে চলে আসে। ও রুমে ঢুকে দেখে সাদিয়া মাত্রই নামাজ পড়ে উঠে নিজের ফোনটা হাতে নিয়েছে। তখনও সাদিয়ার বেডে গিয়ে বসে বলে, আপু, আব্বুর বেস্ট ফ্রেন্ডের ছেলে আসছে। বলিস কি? এখন খাবার খেয়ে যাবে আর এক গাদা বই নিয়ে আসছে মনে হয়। ওরাও আমাদের মতো বই প্রেমী। চল তো গিয়ে একটু দেখে আসি। আচ্ছা চল। কথাটা বলে ওরা সিঁড়ির সামনে এসে একটু উঁকি মেরে দেখে। রাব্বিকে দেখে সাদিয়ার চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। ঠিক তখনই রাব্বির চোখ সাদিয়ার দিকে পড়ে। সাথে সাথে সাদিয়া মুখে ওড়না দিয়ে দেয়, যার কারণে রাব্বি শুধু ওর চোখ দুটো দেখে। সাদিয়া আর লিমা রুমে চলে আসে। রুমে এসে সাদিয়া বলে, আরে ওখানে একজন আমাদের কলেজে পড়ে, আমাদের জুনিয়র। আমার জুনিয়র ক্রাশ। কি? কোনটা তোর ক্রাশ? আমাদের কলেজে যে পড়ে ও। ও আচ্ছা, তাহলে ভালো। ওরা কথা বলে। আর এদিকে ইকরাম রাব্বি বসে বসে কথা বলছে। তখন রাব্বি সাদিয়ার চোখ দুটো দেখে এক মুহূর্তের জন্য থেমে যায়, আর সেই চোখ নিয়ে ভাবতে ভাবতে কথা বলে। কিছুক্ষণ পর সেখানে সাদিয়ার বাবা মা দুজন আসে। রাব্বি সাদিয়ার মাকে দেখে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আমরাও। তো চলো খাবার খেতে। তারপর রাব্বি ইকরাম সবাই খাবার খেতে বসে। সাদিয়ারা আসে না। রাব্বিরা খাবার খেয়ে কিছুক্ষণ বসে। সাদিয়ার মা বাবার সাথে আড্ডা দিয়ে বলে, তো আজ উঠি? আচ্ছা যাও। আচ্ছা। তারপর রাব্বি এবং ইকরাম ওনাদের থেকে বিদায় নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিছুক্ষণ পর ওরা বাসায় চলে আসে। বাসায় আসতেই ইকরামের বাবা বলে, কিরে, ও কেমন মেহমান দাঁড়ি করলো? আলহামদুলিল্লাহ ভালোই। ওর সাথে তোদের কেমনে পরিচয়? ও তো আজ প্রায় অনেক বছরে আমাদের সাথে যোগাযোগ করে নাই। তারপর রাব্বি সব বলে। সব শুনে ইকরামের বাবা বলে, ও ভালো তো। খাবার খাবি তোরা? না, খেয়ে আসছি। তো যা ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, রাত জাগবি না, মধ্যরাতে উঠে যাস জলদি। আচ্ছা। ওরা বইগুলো নিয়ে উপরে আসে। তখন রাব্বি বলে, আমি কোন রুমে থাকবো? আমার রুমে। ব্রো, আমি কারোর সাথে থাকি না, আমার একলা থাকা অভ্যাস। আচ্ছা, কালকে আমাদের পাশের রুমটা পরিষ্কার করে দিব, সেখানে থাকিও। আজকে কোনোভাবে আমার সাথে ম্যানেজ করে নাও। আচ্ছা। কথাটা বলেই বইগুলো টেবিলে রেখে ও ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ইকরামের ডাকে রাব্বির ঘুম ভাঙে। এই রাব্বি, ওঠো। আর কত ঘুমাবা? সিউরি করবা না? উঠতাছি, দাঁড়া। কোনো দরকার নাই, আর তেমন বেশি টাইম নেই। ওঠো জলদি মিয়া। আচ্ছা। কথাটা বলেই রাব্বি চোখ মুছতে মুছতে উঠে বসে। ও কিছুক্ষণ ঝিমিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ও ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখে ইকরাম বসে আছে। ইকরামের উদ্দেশ্যে বলে, কি গো ব্রো, বসে আছে যে? নিচে যাও, খাবার খেয়ে নাও। তোমাকে ছাড়া কেমনে খাবো মিয়া? কেন, হাত মুখ দিয়ে? আরে মজা করিও না তো মিয়া, নিচে চলো। আচ্ছা চলো। দুইজন নিচে আসে। নিচে আসতেই দেখে ইকরামের বাবা মা বসে আছে দুজনের জন্য। ওদের আসতে দেখে ইকরামের বাবা বলে, কিরে, এতক্ষণ লাগে নাকি আসতে? আরে রাব্বি একটু উঠতে লেট করেছে। আচ্ছা বাদ দে, এখন আসো, বস, খাবার খেয়ে নে। তারপর ওরা বসে এবং সকলে খাওয়া শুরু করে। আচ্ছা চলুন নায়িকাদের বাসা থেকে ঘুরে আসি। অ্যালিমা, ওর জলদি, ও আম্মু ডাকে। আরে এত রাতে কেন ডাকে? সেরি করার জন্য। আচ্ছা যা, উঠতেছি। আম্মু কইছে আমার সাথে যাইতে, চল। লিমা উঠে বসে এবং ওয়াশরুমে চলে আসে। আর এদিকে সাদিয়া বসে বসে কাল রাতে আসার রাব্বির কথা ভাবতে থাকে। ও মনে মনে বলে, ছেলেটা তো প্রচুর কিউট, কিন্তু ছেলেটার নাম কি? আব্বুকে তো জিজ্ঞেস করা যাবে না, আব্বু আবার যদি অন্য কিছু ভাবে। ওয়েট, আজকে ইকরাম কলেজে আসলে ওকেই জিজ্ঞেস করব। ও নিজে নিজে আস্তে আস্তে বলতেছিল। এমন সময় ওয়াশরুম থেকে লিমা ফ্রেশ হয় আর এসে ভাবতে দেখে বলে, কিরে, কি ভাবিস আপি? কিছু, চল নিচে।
ওরা নিচে এসে খাবার খেয়ে নেয়। খাবার খেতেছিল এমন সময় সাদিয়ার মা বলে, সাদিয়া, তোর তো বিয়ের বয়স হয়েছে, ঈদের পরে বিয়ে করে নিস, আমরা পাত্র দেখবনি। আরে আম্মু এখন কেন, আর পরে করি। আর কত পরে করবি? মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 19, আর সেখানে তোর 23 বছর চলে। আর কত পরে? তোর কি কেউ পছন্দ আছে? তাকে তার কথা বল, আর তার সাথে তোর বিয়ে দেব। সাদিয়ার মার কথা শুনে সাদিয়ার চোখের সামনে রাব্বির মুখটা ভেসে ওঠে। আরও একটা মুচকি হাসি দেয়, যা কারো চোখে পড়ে না। ও নিজেকে কন্ট্রোল করে বলে, না তবে ঈদ পর্যন্ত দেখি কেউ পছন্দ হলে বলবো নি। যদি না বলি তাহলে ঈদের পরে তোমার পছন্দের পাত্রকে বিয়ে করবো। আচ্ছা, মনে রাখবি ছেলেটা যেন ইসলাম অনুযায়ী হয়। আচ্ছা। তারপর লিমা আর সাদিয়া উপরে নিজেদের রুমে চলে আসে। কিছুক্ষণ পর ফজরের আজান হতেই ওরা নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পাঠ করে ঘুমিয়ে পড়ে। ব্রো চলো একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা চলো। ফজরের নামাজ পড়ে বের হয়েছে এমন সময় ইকরাম রাব্বির উদ্দেশ্যে কথাটা বলে। আর ওরা কথা বলতে বলতে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় চলে আসে। ঘুমাবা না? হুম। আচ্ছা ঘুমো, আমি একটু গেম খেলবো। আচ্ছা। কথাটা বলেই রাব্বি বিছানায় শুয়ে পড়ে আর ইকরাম ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। সকাল 8টার দিকে রাব্বি, এই রাব্বি ওঠো। উঠো মি, আর কত ঘুমাবা? উঠতেছি। কলেজের জন্য লেট হচ্ছে, ওঠো। কথাটা বলেই উঠে বসে এবং ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নেয়। ওর সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিচে চলে আসে। সবার থেকে বিদায় নিয়ে ইকরামকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রায় 20 মিনিট পর কলেজে এসে পৌঁছে যায়। ইকরাম রাব্বিকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায় এবং সকল নিয়ম মেনে রাব্বিকে ভর্তি করিয়ে দেয় অনার্সে। ওরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসের উদ্দেশ্যে হাঁটে। হঠাৎ ইকরাম একটা বোরখাওয়ালি মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখন সামনে থেকেই কালো বোরখা পরা একটা মেয়ে বলে, কিরে চোখে দেখিস না আমার বোনের সাথে ধাক্কা খাস? ইকরাম পড়ে যাওয়ার ফলে রাব্বি ইকরামের দিকে তাকিয়েছিল। হঠাৎ এমন একটা মেয়েলি কণ্ঠ শুনে সামনের দিকে তাকায় আর হাঁ হয়ে যায়। রাব্বি তাকাতেই যেন মেয়ের হার্টবিট বেড়ে যায়। ও হ্যাঁ, ইকরাম ধাক্কা খেয়েছে লিমার সাথে, আর মাত্র যে কথাগুলো বলল সে সাদিয়া। সরি মিস, আপনার বোন ধাক্কা দিয়েছে, আমার ফ্রেন্ড না। হ্যাঁ সরি, এই সরি বল। সাদিয়ার কথা শুনে লিমা ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর ওর কানের সামনে গিয়ে আস্তে করে বলে, আপু তুই আমাকে সরি বলতে বলতেছিস? আরে সরি বল, আর যাকে সরি বলবি সে তো তোর ক্রাশ। ক্রাশ হইলে কি হয়েছে? আমি সরি বলবো না। সরি বললে আজকে তোকে পদ্মজা উপন্যাসের বইটা দেব। সত্যি তো? ইকরাম মাটি থেকে উঠে দাঁড়িয়ে ওদের ফিস করা দেখছে। রাব্বি বুকে হাত গুজে দাঁড়িয়ে ওদের ফিস করা দেখছে। এক পর্যায়ে রাব্বি বিরক্ত হয়ে বলে, এই যে ফিস বন্ধ করুন। আপনার নাম কি? কেন? না, আপনাকে তো প্রথম দেখলাম তাই। রাব্বি। ও নাইস নেম। কিছু বলতে যাবে তার আগেই রাব্বি চলে যায়। সাদিয়াকে রাব্বিরও ভালো লাগছে, তবে ও আর দ্বিতীয়বার কারো মায়ায় পড়তে চায় না। ইকরাম ও রাব্বির পিছন চলে আসে আর এদিকে সাদিয়া আর লিমা ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লিমা বলে, আপু তোর কি হয়েছে? মাত্র কি উল্টাপাল্টা বলতেছিলি? আরে রাব্বিকে দেখলে আমি গলে যাই। কালকে আমাদের বাসায় যে গিয়েছিল না, তখনই ওকে প্রথম দেখা। বুঝছি, প্রেমে পড়ে গেছোস। হুম। চল দুজন মিলে দুজনকে পটাই। চল এখন চল ক্লাসে যাই। আর মনে হচ্ছে রাব্বি ছেলেটা আমাদের কলেজে ভর্তি হয়েছে। চল। তারপর ওরা ক্লাসের উদ্দেশ্যে হাঁটা ধরে আর এদিকে রাব্বি এবং ইকরাম ক্লাসে চলে আসছে। ক্লাসের সকল মেয়ে রাব্বির দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি আপনারা কি এর আগে কোনো ছেলেকে দেখেন নাই? সকল মেয়ে ওর দিকে তাকিয়ে আছে দেখে ও কথাটা বলে। ওর কথা শুনে একটা মেয়ে বলে ওঠে, দেখি তো কত ছেলে দেখি প্রতিদিন, কিন্তু আপনার মতো হট ছেলে কম দেখছি। ও মা তাই? হুম। আচ্ছা তো চলেন আমার সাথে বেডে। আপনি চাইলে রাজি আমি।
মেয়েটার কথা শুনে ক্লাসের সকল ছেলে মেয়েটার দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটা ক্লাসের সকল ছেলের ক্রাশ, শুধু ইকরামের বাদে। ও কাউকে পাত্তা দেয় না, কিন্তু সকল ছেলে আজ অবাক হয় ওর মুখ থেকে এমন কথা শুনে। রমজান মাস ভালো হন, আমি কিছু করবো না, আজ রোজা রাখছি। আচ্ছা, নাম কি? রাব্বি। আমার নাম জানবেন না? সরি, আমার ইন্টারেস্ট নাই। তখন ক্লাসে স্যার প্রবেশ করে। ওরা সকলেই স্যারকে সম্মান জানিয়ে দাঁড়ায় এবং সালাম দেয়। আর স্যার রাব্বিকে দেখে বলে, এই যে ছেলে, তুমি কে? রাব্বি আহমেদ। সম্পূর্ণ পরিচয় দাও। রাব্বি আহমেদ লেখক প্লাস ইউটিউবার নিলয় আহমেদের ছোট ভাই, আহমেদ কোম্পানির ওনারের ছোট ছেলে। রাব্বির পরিচয় শুনে পুরো ক্লাস ওর দিকে হাঁ করে তাকায়। তখন স্যার আবার বলে, ওনারা তো ঢাকাতে থাকে, তুমি এখানে কেন? ইট পাথরে ঘেরা শহরটা বিরক্ত লাগছে, তাই গ্রামে আসছি। ও আচ্ছা, বসো এখন, ক্লাসে মন দাও। স্যারের কথা মতে রাব্বি বসে পড়ে এবং ক্লাস শুরু করে। এভাবেই প্রায় 4টা ক্লাস করার পর ইকরাম বলে, চলো ক্যাম্পাসে গিয়ে বসি। আচ্ছা। কথাটা বলেই ক্লাস রুম থেকে বের হয়ে যায় এবং ক্যাম্পাসে এসে বসে। সাদিয়া, ওই দেখ, রাব্বি আর ইকরাম ক্যাম্পাসে বসছে। কই? কথাটা বলেই ক্যাম্পাসের দিকে তাকাই। সাদিয়াদের ক্লাসরুম থেকে ক্যাম্পাসটা দেখা যায়। সাদিয়া তাকিয়ে দেখে সত্যি, ও মুখে হাত দিয়ে বলে, ওরে বাবালে, কত কিউট আমার হবু বরটা। তার থেকেও কিউট আমারটা। বনু, তোর দুলাভাই কিউট। বনু, আমার জামাই কিউট। এটা বলে ওরা ঝগড়া করতেছিল। এমন সময় দেখে একটা মেয়ে রাব্বিদের সামনে দিয়ে হাত বাড়িয়ে কথা বলতেছে, যা দেখে সাদিয়া বলে, এই শাকচুনিটা কে রে? চিনি না, চল গিয়ে দেখি ওই পেতনিটাকে। আচ্ছা চল। কথাটা বলেই ওরা ক্যাম্পাসের দিকে হাঁটা ধরে। আর অন্যদিকে রাব্বি ইকরাম বসেছিল। এমন সময় ক্লাসের ওই মেয়েটা আসে, রাব্বির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ফারিয়া। তো ফ্রেন্ড হতে পারি? না, আমি মেয়েদের ফ্রেন্ড বানাই না। কেন? কারণ হচ্ছে প্রথমে ফ্রেন্ড, তারপরে কফ, যা আমার পছন্দ না। ওহ, তবে বিশ্বাস করে ফ্রেন্ড বানাতেই পারি, কিন্তু আমি কখনো তোমাকে বলবো না যে ভালোবাসি। ওকে। কথাটা বলে হাত মেলায়। এমন সময় পিছন থেকে সাদিয়া ঠাস ঠাস করে ফারিয়ার গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় আর রাগান্বিত কণ্ঠে বলে, কিরে, রোজা রমজানের মাসেও তোরা ভালো হলি না? এটা কি হলো? পাপ কাজে লিপ্ত হতে যাইতেছিস, তাই সতর্ক করলাম। আমরা ফ্রেন্ডরা কথা বলতেছি, আপনি আমাকে মারেন কেন? তুই বাকি কথা বলতে যাবে এমন সময় সাদিয়ার চোখ রাব্বির দিকে পড়ে। রাব্বি চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে আর ওর হার্টবিট বেড়ে যায়। তখন রাব্বি বলে, বাকিটুকু বলুন। না, কিছু না। কথাটা বলেই লিমাকে নিয়ে চলে যায়। রাব্বি, ফারিয়া, ইকরাম ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ফারিয়া বলে, এটা কি হলো? আমি নিজেও জানি না, আর মেয়েটার চোখগুলো কেমন জানি চিনা চিনা লাগে, কই জানি দেখছি। আমারও কেমন চেনা চেনা লাগতেছে। আচ্ছা বাদ দে, মেয়েটার ভয়েস কিন্তু খুব মিষ্টি। রাব্বি কথাটা বলতেই ফারিয়ার মুখ কালো হয়ে যায়। তারপরে ও রাব্বিকে খুঁজতে দেয় না আর বলে, তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ? আরে এমন কিছু না। তো কেমন কিছু? আরে তুমি বেশি কথা বলো ইকরাম, চলো, ভালো লাগতেছে না। তারপরও ও রাব্বিকে বুঝতে না দিয়ে বলে। কথাটা বলেই সেখান থেকে উঠে যায় এবং বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে ইকরাম বলে, ব্রো, আমি না একটা কথা শুনেছিলাম আব্বুর মুখে তুমি আসার আগে, তোমার নাকি কি অতীত আছে? সেটা ভোলার জন্য ব্যস্ত নগরে ছেড়ে এই গ্রামে আসা আমার। অতীতটা কি একটু বলবা? পরে বাসায় যাই, তারপর না হয় বলি। ওকে। তারপর ওরা চুপচাপ বসে থাকে এবং মুন্সির হাট চলে আসে। তখন রবি বলে, কি গো মিয়া, বাজারে নামলা যে? এখান থেকে তো আমার গ্রামের গাড়িতে উঠতে হবে। সকালে তো একদম তোমার বাসার সামনে থেকে সোজা কলেজে গেছি, তখন তো নামি নাই। আরে তখন আমরা রিজার্ভ গেছিলাম, সকালবেলা তো, তাই। ও চলো, কোন গাড়িতে উঠবা, ওঠো। ইকরাম একটা সিএনজিতে উঠে, রাব্বিও উঠে। কিছুক্ষণ পর সাদিয়া, লিমাও আসে। ওরা রাব্বি এবং ইকরামকে দেখে একটু লজ্জা পায়, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে বসে। ইকরাম আর রাব্বিও দেখে না, না দেখার ভান করে ধরে। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে।
প্রায় 10 মিনিট চলার পর গাড়ি এসে সাদিয়াদের বাসার সামনে দাঁড়ায় এবং ওরা দুইজন নেমে পড়ে। ওদের নামতে দেখে রাব্বি আবার চোখ ছোট করে তাকায়। ওর তাকানো দেখে আবার সাদিয়ার হার্টবিট দ্রুত চলতে থাকে। ও কিছু বলে না। গাড়ি আবারও চলতে শুরু করে। সামান্য একটু এগিয়ে এসে ইকরামদের বাসার সামনে দাঁড়ায়। ওরা নেমে পড়ে। বাসায় ঢুকতে ঢুকতে ইকরাম বলে, ওরা তার মানে আঙ্কেলের মেয়ে? কারা? আরে আজকে সকালে যে ফারিয়াকে থাপ্পড় মারলো। ও, তা তো মনে হচ্ছে। বলো। ওরা কথা বলতে বলতে বাসায় ঢুকে পড়ে এবং ঢুকে রুমে চলে আসে। আর রাব্বি বলে, প্রো চলো, আমি যে রুমে থাকবো তা পরিষ্কার করে নিই। ওকে চল, তারপর ফ্রেশ হয়ে নিব। কথাটা বলেই ইকরাম বাহিরে ওর বাবার রুমে এসে ওর বাবার থেকে ওর পাশের রুমে চাবিটা নিয়ে এসে দরজা খুলে ওরা রুমটা পরিষ্কার করে নেয়। পরিষ্কার করতে করতে আসরের আজান দিয়ে দেয়। ওরা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ওরা রাব্বি ফ্রেশ হয়ে নেয়। ইকরামের রুমে আসে আর দেখে ইকরাম এখনও বের হয়নি। তাই ও মসজিদের উদ্দেশ্যে বের হয়ে পড়ে এবং কিছুক্ষণ হাঁটার পর মসজিদে চলে আসে। মসজিদে এসে ও জোহরের নামাজ কাজা পড়ে নেয় এবং আসরের নামাজও বের হতে ইকরাম মসজিদে ঢুকে ওকে দেখে ইকরাম বলে, কি গো মিয়া, আমারে রেখে চলে আসলা? তুমি লেট করতেছিলা তাই। আচ্ছা, নামাজ পড়া শেষ নাকি? হুম। তাহলে বাইরে দাঁড়াও, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা। কথাটা বলেই রাব্বি বাহিরে আসে আর ইকরাম ভিতরে প্রবেশ করে। তখনই রাব্বির সাথে সাদিয়ার বাবার দেখা হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোর নামাজ এখন পড়তে আসছো? জি, আসলে কলেজ থেকে আসার পরে একটু কাজ ছিল, তা করছি। ও আচ্ছা। জি আঙ্কেল। আর আঙ্কেল, আপনার মেয়েরা কি ফেনী কলেজে পড়ে নাকি? ও আচ্ছা। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পর সাদিয়ার বাবা চলে যায় আর রাব্বি একলা দাঁড়িয়ে চারপাশটা দেখতে থাকে। কিছুক্ষণ পর ইকরাম আসে। ব্রো। বলো। চলো। চলো। তারপর ওরা বাসায় চলে আসে। রাব্বি ছাদে আসে, ইকরামও আসে। ওরা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তখন ইকরাম বলে ওঠে, আচ্ছা, তোমার অতীত তো বললা না? আমার অতীত শুনবা? বলো, তোমার অতীত একটু শুনি। তারপর রাব্বি একবার আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ছাড়ে। সব শুনে ইকরাম রাব্বির কাঁধে হাত রেখে বলে, কষ্ট পেও না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মনে রেখো। তাই তো, আবার স্বাভাবিক হতে চাইতেছে। বেস্ট অফ লাক। আচ্ছা চলো নিচেই। না, তুমি যাও, আমি বসি। যাও। ওকে। ইকরাম চলে যায় আর রাব্বি বসে থাকে। এমন সময় ইকরামের ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। রাব্বি নাম্বারটা প্রাইভেট করা দেখে অবাক হয় এবং ফোন রিসিভ করে। হ্যালো। তখন ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনার বউ। মজা নেন, আমার কোনো বউ নাই। জলদি হবে। বাজে কথা বলিয়েন না তো। আমি কেন বাজে কথা বলবো? ভবিষ্যৎ বিয়ে করবেন না? করো কি না তা তো তখন দেখা যাবে, সময় হোক আগে। সময় হোক, আমাকেই বিয়ে করতে হবে। আরে ভাই, আপনি কে বলুন তো? মজা নিচ্ছেন কেন? মজা নিচ্ছি না তো। রোজা রাখছে, খোদা মুখ দিয়ে গালি বের হয়ে যাবে, যত সব ফালতু। কথাটা বলেই রাব্বি কল কেটে দেয় আর ভাবতে থাকে কে তাকে কল দিচ্ছে। এসব বসে বসে ভাবছিল। তখন ইকরাম আসে আর বলে, এই মেয়ে বসে আছো যে? কি করব? ইফতারির সময় হয়ে আসছে, নিচে আসো। চলো। কথাটা বলেই রাব্বি ইকরাম দুজন নিচে আসে এবং ইফতার করার জন্য ওরা খাবার টেবিলে বসে। আর চলুন নায়িকার বাসা থেকে ঘুরে আসি। তোরে যদি ও ধরে ফেলে তখন কি করবি? মাত্র ফোনটা কান থেকে নামিয়ে হাসি দিয়ে সামনের দিকে তাকালো। ঠিক এমন সময় লিমা এই কথা বলে সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ধরবে কেমনে? আমি তো নাম্বার প্রাইভেট করে দিছি। তারপরেও বিশ্বাস নাই এই জেনারেশনের ছেলে। ধরলে ধরবে, সমস্যা কি? আরে পরে অযথা ঝামেলা হবে। হবে না, দেখিস। দেখা যাবে, এখন চল ইফতার করে আসি। চল। কথাটা বলেই দুই বোন হাসতে হাসতে ইফতার করার জন্য নিচে আসে। আর আমাদের পাঠক পাঠিকাদের মাথা ব্যথা উঠছে যে এখানে কি বললো, তাই তো?
আসলে রাব্বিকে যে কল দিয়েছিল সে সাদিয়া ছিল, বুঝছেন? সাদিয়া লিমা ইফতার করে উপরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ পড়ে ওরা বসে বসে গল্প করে। তখন লিমা সাদিয়ার উদ্দেশ্যে বলে, আচ্ছা, রাব্বি ঢাকা শহরে এত বড় কলেজ থাকতে ফেনীর এই সাধারণ কলেজে কেন পড়ে? কি জানি। আচ্ছা, তোর প্রাইভেট নাম্বারটা আমারে দে তো, আমিও একটু আমার হবু বরটাকে জ্বালাই। আচ্ছা, বিছানাতে আছে। ইকরামের বাসায়। রাব্বি ইকরাম নামাজ পড়ে চলে আসছে বাসায়। রাব্বি নিজের রুমে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করতেছে, আর অন্যদিকে ইকরাম এসে একটা গল্প নিয়ে। ও আবার নোটপ্যাডে এসে রাব্বির জন্য গল্প লিখতে বসছে। তখনই ওর ফোনে একটা কল আসে। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে কোনো নাম্বার নেই। ও বুঝে গেছে যে এটা কোনো প্রাইভেট নাম্বার, কিন্তু ওকে কেন কল দিচ্ছে এইসব ভাবতেই ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে লিমা বলে, হ্যালো, আসসালামু আলাইকুম স্বামী জান। ওয়ালাইকুম আসসালাম। রং নাম্বার। রং নাম্বার না, সঠিক নাম্বার। আপনি ইকরাম না? জি আমি ইকরাম, তবে আপনার স্বামী না। এখন হয়তো আপনি আমার স্বামী না, তবে ভবিষ্যতে হবেন। ইকরাম কথাটা শুনেই কল রেকর্ডিং শুরু করে। ওপাশ থেকে লিমা ইকরামকে চুপ থাকতে দেখে বলে, কি হয়েছে স্বামী জান, চুপ যে? পরিচয়টা দিবেন? বর্তমান পরিচয় আপনার জান। ফালতু কথা বলবেন না, আমার কোনো জান পান নাই। এখন নাই তো কি হয়েছে, ভবিষ্যতে তো হব। আরে ভাই, দয়া করে পরিচয়টা একটু দিবেন। সময় হলে বুঝে যাবে, আর আমি কিন্তু তোমার আশেপাশেই থাকি। কথাটা বলেই লিমা কল কেটে দেয়। আর ইকরাম অবাক হয় ওর কথা শুনে যে মেয়েটা নাকি ওর আশেপাশে থাকে। তাহলে মেয়েটা কে এসব ভাবতে থাকে। তখন রাব্বি ওর রুমে প্রবেশ করে বলে, কি গো, কি ভাবো এত? আরে এখন একটা প্রাইভেট নাম্বার থেকে কল দিয়ে বলে আমি নাকি ওর স্বামী হব, ও নাকি আমার জান, আর সবচেয়ে অবাক করার বিষয় মেয়েটা নাকি আমার আশেপাশে থাকে। ইকরামের কথা শুনে রাব্বিও অবাক হয়, বলে, বলো কি? ইয়া। আমার সাথেও মাগরিবের সময় এমন একটা ঘটনা ঘটেছে। তুমি কি ওর কল রেকর্ড করেছো? করছি। তাহলে তো ভালো, একটু শোনাও তো। ওয়েট। কথাটা বলে ও ফোন ওপেন করে। একটু আগে কথা বলার রেকর্ডটা খুঁজে রাব্বিকে শোনায়। রাব্বি শুনে বলে, না, এটা সে ভয়েস না। ও, কিন্তু মেয়েগুলোকে তা খুঁজে বের করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো তাহলে, বুদ্ধিটা হচ্ছে আমরা মেয়েগুলোর সাথে আমরা ওদের মতো কথা বলবো, অর্থাৎ মেয়েগুলো আমাদের সাথে যে ভাষায় কথা বলবে আমরা ঠিক সে ভাষায় কথা বলবো। ওকে, এরপরে? এর পরেরটা পরে ঠিক করব। আচ্ছা। সাদিয়াদের বাসায়। লিমা কল কেটে দেয় আর হাসতে থাকে। তখন সাদিয়া বলে, কি রে, হাসিস কে? ওর কাণ্ড দেখে। কেন, কি হয়েছে? কিছু না, আমি চাই। এনে তোর ফোন। লিমা সাদিয়াদের ফোনটা দিয়ে চলে যায়। আর সাদিয়া লিমা যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। লিমা নিজের রুমে চলে আসে। ইকরামের বাসায়। তোমার কি কোনো ক্রাশ আছে? না গো ভাই, করো রে, আমার পছন্দ হয়নি মিয়া। ও, তাহলে তো ভালো, একেবারে বউকে ভালোবাসবে। আমি বুঝি না, আমরা যাকে ভালোবাসি সে ব্যতীত দুনিয়ার সকল মানুষ আমাদের ভালোবাসে, তবে সে মানুষটা ভালোবাসলে ক্ষতি বা কী হবে? এইটাই দুনিয়ার নিয়ম। এভাবেই ওরা কথা বলতে থাকে। রাব্বি কথা বলতে বলতে ফেসবুকিং করছিল। হঠাৎ ওর নিউজ ফিডে ওর ভাবি, মানে ওর না হওয়া ভালোবাসার মানুষ সিনথিয়ার একটা পোস্ট আসে, যেটাতে ও, নিলয় এবং ওর সন্তান 3 জন একসাথেই। আর ক্যাপশনে লেখা, এই আমার জীবনের প্রথম পুরুষ যাকে ভালোবেসে তার বুকে নিজের স্থান খুঁজে নিয়েছি। রাব্বির চোখের কোণে এক ফোঁটা পানি চলে আসে, কারণ সিনথিয়ার সাথে যখন ওর রিলেশন ছিল তখন সিনথিয়া ওর আর রাব্বির পিক দিয়ে সেম পোস্ট দিয়েছিল। রাব্বি কমেন্ট বক্সে ঢুকলো, দেখলো হৃদয়ের কমেন্ট। তাহলে কি আমার বন্ধুকে ধ্বংস করার জন্য ওকে ভালোবাসা শিখিয়েছেন? ও তো আপনাকে ভালোবাসতে চাইছিল, আপনি তো ওকে ভালোবাসতে বাধ্য করেছেন। এখন আর আমার ভাইকে বিয়ে করে ওকে নিয়ে যে কতটা বলেছিলেন সেটা আর ভাইকেও বলতেছেন। নারী সত্যি অভিনয়ের জন্য সেরা। রাব্বি এটা দেখে কিছুক্ষণ চুপ থেকেও হৃদয়ের কমেন্টের রিপ্লাই দিবে এমন সময় একটা অচেনা আইডি থেকে রিপ্লাই আসে। আইডিটা দেখে মনে হচ্ছে মেয়ের আইডি। আইডির নাম রাব্বির বউ সাদু। সব মেয়ে এক না ভাইয়া,
উনি আপনার বন্ধুকে না ভালোবাসলেও আমি আপনার বন্ধুকে ভালোবেসে একদম ওর সব কথাই ভুলিয়ে দেবো। রাব্বি এমন কমেন্ট দেখে ভ্রু কোঁচকায় এবং আইডিটার ভিতরে প্রবেশ করে। কভার পিকে দেখে ওর আর হিসাব পড়া একটা মেয়ের ছবি। ও মেয়েটার চোখ দেখতে ওর কেমন জানি চেনা চেনা লাগে। রাব্বি খুব মন দিয়ে পিকটা দেখতেছিল। তখন ইকরাম বলে, কি গো ব্রো, কি হয়েছে? কিছু না। তো এমন ভ্রুকুচকে আসো যে? তারপর রাব্বি ইকরামকে সব বলে। সব শুনে ইকরাম বলে, ব্রো, আমাদের যে মেয়েগুলো কল দেয়, আমার মনে হয় সে মেয়েগুলো। আমারও সে মেয়েগুলা, কিন্তু ওরা আমাদের এত কিছু কেমনে খুঁজে বের করতেছে? সেটাই ভাবার বিষয়। আচ্ছা, সাধু নামে কাউকে চিনো? না তো, আমারও সেটা সাধু না সাদিয়া হবে মনে হয়। হইতে পারে। এই নামে আমাদের কোনো পরিচিত মেয়ে আছে? আব্বুর বন্ধুর মেয়ের নাম সাদিয়া। আরে না, ওরা পর্দা করে এবং আমার জানা মতে ওরা ছেলেদের থেকে দূরে থাকে। আমার মনে হয় ওরাই। দেখো না, নাই আজ সকালে সাদিয়া আপু কি একটা অবস্থা করছে। সেটাও তো। তবে ওরা আমাদের নাম্বার কই পাইছে? এই বিষয়ে বাদ দাও, চলো নামাজে সময় হয়েছে, নামাজ পড়ে আসি। আচ্ছা চলো। তারপর দুইজন অজু করে মসজিদের উদ্দেশ্যে বের হলো। কিছুক্ষণ পর ওরা মসজিদে চলে আসে। সব নামাজ পড়ে বাহিরে এসে দাঁড়ায়। তখন সাদিয়ার বাবা আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনো, আজ রাতে তোমাদের দাওয়াত। আজকে না আঙ্কেল, আরও কিছুদিন পর যাবনি। না, আজ রাতে খাবার খেয়ে রাতে আমাদের বাসায় থাকবা। আচ্ছা আঙ্কেল, চলুন। রাব্বিকে কিছু বলতে না দিয়ে ইকরাম কথাটা বলে রাব্বির ডান হাতে একটা চিমটি কাটে। রাব্বি আর কিছু বলে না। সাদিয়ার বাবা সামনে ফোনে কথা বলতে বলতে হাঁটতেছে, আর পিছনে রাব্বি এবং ইকরাম আসতেছে। কি গো মিয়া, তুমি রাজি হলা যে? প্রয়োজন আছে মিয়া, চলো কথা বলি। রাব্বি হাঁটতে থাকে। ইকরাম কি যেন ভাবতেছে আর হাঁটতেছে। তার রাব্বির চোখে পড়ে, কিন্তু কিছুই বলে না। ওরা কিছুক্ষণ পর সাদিয়াদের বাসায় চলে আসে। বাসায় আসতেই সাদিয়ার মায়ের সাথে দেখা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবারা? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আমি তোমাদের বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ওনারাও ভালো। আচ্ছা, তোমরা সোফায় গিয়ে বসো, আমি খাবার রেডি করি। আচ্ছা। তারপর রাব্বি ইকরাম গিয়ে সোফায় বসে। তখন সাদিয়ার বাবা এসে বসে ইকরাম বলে, আঙ্কেল, আব্বুকে কল দিয়ে বলে দেন। বলে দিচ্ছি। ও, তোমরা বসো, আমি রুম থেকে আসি। কথাটা বলেই সাদিয়ার বাবা চলে যায়, আর ইকরাম এবং রাব্বি বসে থাকে সোফায়। অন্যদিকে সাদিয়ার রুমে। আপু, আজকে ইকরাম আর রাবি আমাদের বাসায় থাকবো। দেখলাম চলে আসছে। বলিস কি? আপু সত্যি। তাহলে আজ রাতে? আজকে রাতে কি? ওদেরকে বলবো যে আমরা ভালোবাসি। ওকে, আর কেমনে বলবি? হয়ে যাবে ব্যবস্থা, আমি করে দেবো। আচ্ছা। কথাটা বলেই ওরা অন্য টপিকে নিয়ে কথা বলতে শুরু করে। তখন সাদিয়ার মা খাবার খাওয়ার জন্য ডাক দেয়। ওরা নিচে চলে আসে। নিচে খাবার টেবিলে এসে দেখে ইকরাম, রাব্বি, ওর বাবা মা ওদের জন্য অপেক্ষা করতেছে। সাদিয়া আন্টি লিমা গিয়ে ইকরাম এবং রাব্বির সামনাসামনি চেয়ারে বসে। তখন সাদিয়ার বাবা বলে, এরা হচ্ছে আমার দু মেয়ে, সাদিয়া আর লিমা। তোমাদের কলেজে পড়ে, তোমাদের সিনিয়র। চিনি। কথাটা সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলে। সাদিয়া রাব্বির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে নিচের দিকে তাকায় মুচকি হাসতে হাসতে। আচ্ছা আঙ্কেল, এখন খাওয়া শুরু করা যাক, ক্ষুধা লাগছে প্রচুর। শিওর। তারপর সাদিয়ার মা খাবার সার্ভ করে আর ওরা খাবার খেতে থাকে। লিমা বারবার ইকরামের দিকে তাকাচ্ছে, কিন্তু ইকরাম নিচের দিকে তাকিয়ে খাবার খেয়ে যাচ্ছে। এটা দেখে লিমা আস্তে আস্তে বলে, লজ্জা লজ্জা, আমি কি না শেষ পর্যন্ত একজন পেটুককে ভালোবাসছি? কথাটা খুব আস্তে বলে, এতই আস্তে বলে যে কেউ শুনে না নেয়। কিন্তু রাব্বির কানে কথাটা যায়। রাব্বি হাসতে থাকে। ওকে হাসতে দেখে সাদিয়ার মা বলে, বাবা হাসতেছো কেন? না আন্টি, এমনি। এমনিতে তো কেউ হাসো না কারণ ছাড়া। বলো কি কারণে হাসতেছো? না, একটা ফানি কন্টেন্টের কথা মনে পড়েছে। ও বেশি হাসিও না, গলায় খাবার আটকে যাবে। জি আন্টি।
কথাটা বলেই লিমার দিকে তাকিয়ে হাসি দিয়ে আবারও নিচের দিকে খাবার খেতে থাকে। খাবার শেষ করে ওরা যে যার রুমে চলে আসে। রাব্বি এবং ইকরামকে সাদিয়াদের গেস্ট রুম দেখিয়ে দেওয়া হয়। ওরা রুমে এসে বসতেই রাব্বির ফোনে ওর বাবার কল আসে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো প্রিন্স? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ আমিও। তো গ্রামে গিয়ে তো আমাদের ভুলেই গেছো। কই না তো, আমি কল দিতাম, তবে তুমি তার আগে দিছো। তো ও কই? উনি বাসায়। তোমরা কই? রাব্বি কিছু বলতে যাবে তার আগেই লাইন কেটে যায়। মনে হয় ওদের বাসায় কারেন্ট গেছে, যার কারণে ওয়াইফাইও চলে যায়। আঙ্কেল নাকি? কি বলে? কিছু বলার আগেই লাইন কেটে যায়। ও, ওরা বিছানায় বসে বসে কথা বলতেছিল, তখন রুমে সাদিয়া প্রবেশ করে। রাব্বি ইকরাম ওকে দেখে ছোট ছোট করে তাকাই চোখ। তখন ও বলে, এভাবে তাকানোর কি আছে? কিছু না, আপনি এখানে কেন? তোমার সাথে কথা আছে, তাই ইকরাম তুমি বাইরে যাও। ওর সাথে কি এমন কথা আছে যে আমার সামনে বলতে পারবেন না? তোমার যেতে কইছি, যাও। কথাটা একটু রাগান্বিত কণ্ঠে বলে সাদিয়া। ইকরাম উঠে বাইরে চলে আসে আর সাদিয়ার রুমের দরজা লাগিয়ে দেয়। এতক্ষণ রাব্বি বসেছিল চুপচাপ, কোনো কথা না বলে, কিন্তু এখন সাদিয়াদের দরজা লাগাতে দেখে বলে, দরজা লাগানোর কারণ? রোম্যান্স করব। দেখুন, মজা নেবেন না, আর কি বলবেন তাড়াতাড়ি বলুন। আই লাভ ইউ। তো এখন কি করব? তুমিও আমারে ভালোবাসবা? সরি, এটা মোহ। একদিনের পরিচয়ে ভালোবাসা হয় না, ভালো লাগা হয়। এটা মোহ না, এটা সত্যি। কথা কম বলে চলে যান রুম থেকে। আমারে তোমার ভালোবাসতে হবে। কথাটা বলেই ও কান্না শুরু করে। রাব্বিও ওকে প্রথম দেখায় ভালো লাগে, তবে ওর ভয় করে যদি এটা ওর মোহ হয়। তাই রাব্বি কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা দেখুন, আমরা এত পরিচিত হই, আগামী মাসে বলবো ভালোবাসতে পারবো কিনা। আচ্ছা, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আচ্ছা। তারপর সাদিয়ার ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফ্লাইং কিস ছুঁড়ে মারে রাব্বির দিকে এবং মুচকি হাসি দিয়ে চলে যায়। ও চলে যেতেই রাব্বিও মুচকি হাসি দেয়। আর অন্যদিকে ইকরাম যখন রুম থেকে বের হয় তখন লিমা ওর হাত ধরে এক টানে দ্বিতীয় গেস্ট রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ওকে দেওয়ালের সাথে চেপে ধরে আর বলে, মিস্টার, তোমারই তো আজ খুব হট লাগতেছে। সি, আপনি না ইসলাম অনুসারী মেয়ে? তো আপনি একটা পরপুরুষকে দেওয়ালে চেপে ধরে এসব কি বলেন? লজ্জা হওয়া উচিত আপনার। মিস্টার, আমি অবিবাহিত, আর আমি আমার হবু বরকে বলছি, এখানে লজ্জার কি আছে? এই যে মিস, আমি আপনার কোন জন্মের হবু বর? এই জন্মের। সরি জান, আই লাভ ইউ। রাখুন আপনার আই লাভ ইউ। এখন বলুন তো, আপনি কি আমার প্রাইভেট নাম্বার থেকে কল দিয়েছিলেন? ও আচ্ছা, এখন ছাড়ুন না হয় কিন্তু অঘটন ঘটে যেতে পারে। ঘটুক, সমস্যা নাই। আপনি কি সত্যি হুজুরের মেয়ে? কেন? আমার তো মনে হয় না। আপনি যেভাবে আমাকে ধরছেন মনে তো হচ্ছে না আপনি হুজুরের মেয়ে। মনে না হলে আমি কি করব মিস্টার স্বামী জান? ওরে বাবারে, আমি আপনাকে কখন বিয়ে করলাম? করেন নাই, কিন্তু অতি শীঘ্রই করবেন। জীবনেও না। দেখা যাবে। কথাটা বলেই ইকরামের ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে চলে যায়। আর ইকরাম হাঁ করে লিমা চলে যাওয়া দেখতে থাকে আর মনে মনে বলে, বাবা কি রোমান্টিক। এই জন্যই হয়তো ছেলেরা সিনিয়র আপুদের প্রতি দুর্বল। কথাটা বলেই ইকরামও রুম থেকে বের হয়ে যায়, রাব্বির কাছে চলে আসে। ও রুমে ঢুকতেই দেখে রাব্বি বসে বসে কি জানি ভাবতেছে। ওকে চিন্তিত দেখে ইকরামও বলে, কি হলো ব্রো, চিন্তা কেন? রাব্বি ইকরামকে সব খুলে বলে। সব শুনে ইকরামও ওর পাশে বসে। তখন রাব্বি বলে, মিয়া, ওকে তো আমার প্রথম দেখাতেই ভালো লাগে, কিন্তু ওর সাথে তো আমার পরিচয় শুধু আজকের। কেমনে বুঝবো এটা মোহ না ভালোবাসা? কিছুদিন দেখো, তারপর সিদ্ধান্ত নিও। সেটাই করতে হবে। সাদিয়ার রুমে সাদিয়া নিজের রুমে বসে বসে হাসতে থাকে। তখন লিমা হাসতে হাসতে রুমে ঢোকে। সাদিয়া ওকে দেখে বলে, কি রে হাসোস কে? লিমা সাদিয়াকে সব বলে। সব শুনে সাদিয়া বলে, বাহ, তাহলে তো তোর রাস্তা ক্লিয়ার। আরে ক্লিয়ার কই, ও রাজি না। রাজি হয়ে যাবে, ওয়েট কর। তো তোর রাস্তার কি খবর?
বললাম না 1 মাসের সময় নিচে। আচ্ছা দেখ 1 মাস পর কি হয়। কিছুক্ষণ কথা বলে ওরা ঘুমিয়ে পড়ে। ভোর রাতে ইকরাম এবং রাব্বি ঘুমিয়ে থাকে। এমন সময় সাদিয়া এসে ওদের ডাকে। ইকরাম উঠে যায়, রাব্বি ওঠে না। ইকরাম ঘুম ঘুম চোখ নিয়ে রাব্বিকে ধাক্কা দিয়ে বলে, এই ব্রো ওঠো, আর কত ঘুমাবো, ওঠো মেয়া। কিন্তু রাব্বি কোনো উত্তর দেয় না। তখন সাদিয়া ইকরামের উদ্দেশ্যে বলে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ওকে উঠাইতেছি। আচ্ছা। কথাটা বলে ইকরাম ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। আর সাদিয়া রাব্বির গায়ে হাত রাখে। সাথে সাথে রাব্বির ঘুমের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিয়া আলতো করে ধাক্কা দিয়ে বলে, রাব্বি, আয় রাব্বি, ওঠো, আর কত ঘুমাবা রাব্বি, আয় রাব্বি। সাদিয়ার ডাকে রাব্বি লাফ দিয়ে উঠে পড়ে এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সামনে তাকিয়ে দেখে সাদিয়া। আপনি এখানে? ডাকতে আসছি সেহরি খাওয়ার জন্য। ও আচ্ছা, হুম। আপনি যান, আমরা আসতেছি। আচ্ছা। কথাটা বলেই চলে যায় সাদিয়া। আর ওয়াশরুম থেকে বের হয় ইকরাম। রাব্বি উঠে কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুম থেকে বের হয়ে ওরা নিচে আসে। দেখে সকলে ওদের জন্য অপেক্ষা করছে। ওরা গিয়ে বসতেই সাদিয়ার মা খাবার সার্ভ করে দেয়। আর সাদিয়ার বাবা বলে, কেমন হলো ঘুম? জি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তারপর ওরা বিভিন্ন কথা বলতে বলতে খাবার খেয়ে নেয়। তখন নিচ দিয়ে সাদিয়া রাব্বির পায়ের উপর পা রাখে। আর সাথে সাথেই রাব্বির হার্টবিট বেড়ে যায় আর চোখ বড় বড় করে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ওর এই অবস্থা দেখে সাদিয়ার মা বাবা ইকরাম সকলে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকায়। সাদিয়া পা সরিয়ে নিতেই শান্ত হয়। কি হয়েছে, এমন করলে যে? না কিছু না, হঠাৎ বুকে ব্যথা করতেছিল তাই। ও আচ্ছা, খাবার খেয়ে নাও। তারপর খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে উঠে রাব্বি বলে, আঙ্কেল আমরা চলে যাই, আমাদের একটু কাজ আছে নামাজের পরে। নামাজের সময় হোক, তারপর যাও। না আঙ্কেল এখনই জায়গা, যেতে যেতে নামাজের সময় হয়ে যাবে। ও জোর করে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে দুজন। বাইরে হাঁটতেছে। তখন ইকরাম বলে, কি গো মিয়া তখন কি হয়েছিল? কি গো মিয়া তখন কি হয়েছিল? কখন? খাবারের সময়। আমি নিজেও জানি না, কাল রাত থেকে সাদিয়াকে দেখলে বা স্পর্শ করলে আমার হার্টবিট বেড়ে যায়। বলো কি? মিয়া ভালোবেসে ফেললা নাকি? সেটা জানি না, আরও কিছুদিন যাক। ওকে। আর হ্যাঁ, আমাদের যে মেয়েগুলো কল দিত তারা সাদিয়া এবং লিমা। ও। কথা বলতে বলতে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা মসজিদে চলে আসে। মসজিদে এসে দেখে মুয়াজ্জেম আজানের প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়? ফজরের সময়, তাহাজ্জুদের নামাজে এবং মাগরিবের সময়। ধন্যবাদ হুজুর। কথাটা বলে ও অজুখানাতে গিয়ে অজু করে নেয়। অজু করে এসে ওরা কুরআন শরীফ নিয়ে পড়তে বসলো। কিছুক্ষণ পড়ার পর আজান পড়ে গেল। আজানের পর ওরা কিছুক্ষণ তাকিয়ে অপেক্ষা করে। নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে রাব্বি মোনাজাত ধরে বলতে লাগলো, খোদা আমি জানি না এই মেয়ে কেমন, কিন্তু মেয়েটার জন্য আমার বুকে একটু হলেও জায়গা হয়েছে। খোদা দয়া করে একে আমার কাছে এনে দাও। এরকম আরও অনেক দোয়া করে। দোয়া করার পর ও মোনাজাত শেষ করে ওরা বাহির হয়ে গেল। মোনাজাতে কি দোয়া করলা? দোয়া করলাম যে আল্লাহ যা ভালো মনে করে তা যেন করে। ও আচ্ছা, চলো বাসায় যাই। ওরা কথা বলতে বলতে বাসাতে চলে আসে। বাসায় আসতেই ইকরামের বাবার সাথে দেখা হয় ওদের। ইকরাম, তোরা আসছো? জি আব্বা। আচ্ছা শোন, আগামী সপ্তাহে আমরা তোর জন্য একজন পাত্রী দেখতে যাব। আমি এত জলদি? আমি কোনো কথা শুনতে রাজি না। আগামী সপ্তাহে তোর জন্য পাত্রী দেখতে যাব। সব রেডি থাকিস। কথাটা বলেই ইকরামের বাবা চলে যায়। ইকরামেরও মন খারাপ হয়ে যায়। ওর বিয়ে করতে মন চাইছে না এখন। রাব্বিও নিজের রুমে চলে আসে এবং ঘুমিয়ে পড়ে। সকালবেলা রাব্বির ঘুম থেকে উঠে দেখে 7:43 হয়েছে। ও জলদি করে রেডি হয়ে নেয় কলেজের জন্য এবং ইকরামকে নিয়ে কলেজে চলে আসে। এভাবেই কেটে যায় আজ প্রায় 5 দিন। এই 5 দিনে রাব্বি সাদিয়ার প্রতি কিছুটা দুর্বল হয়েছে, কিন্তু প্রকাশ করছে না। ও ভাবছে আরও কিছুদিন পর বলবে। তেমনই 6 দিনের দিন রাব্বি ইকরাম কলেজ থেকে বাসায় আসছে। দেখে রাব্বির মা বাবা রাব্বি তাদের দেখে সালাম দিয়ে বলে,
আব্বু আম্মু তোমরা? তোর আঙ্কেল বলল তোর আঙ্কেলের ছেলের জন্য নাকি আজ পাত্রী দেখতে যাবে, তাই আসলাম। ও আচ্ছা, আমাকে তো একবারও জানালা না। আসলে তোকে সারপ্রাইজ দিব বলে বলিনি। আচ্ছা। ইকরাম মন খারাপ করে উপরে আসে, রাব্বিও পিছন পিছন চলে আসে এবং ওরা ফ্রেশ হয়ে নেয় সাদিয়াদের বাসায়। আজকে সাদিয়া এবং লিমাকে কলেজে যেতে দেয় নাই। আজকে নাকি ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। কথা শুনে সাদিয়ার বুকটা ফেটে যাচ্ছিল। ও অনেকবার রাব্বিকে কল দিয়েছে, কিন্তু ওর ফোন বরাবরই বন্ধ, তাই জেদ করে আর কোনো কল দেয়নি এবং ও নিজেও ফোন বন্ধ করে রাখে। সে 12টা থেকে ওর মা এবং প্রতিবেশীর এক আন্টি ওকে বধূ সাজে সাজাচ্ছে। সাদিয়ার বুক ফেটে কান্না আসছে। প্রায় 2টার দিকে ওকে নিচে দেওয়া হয়। ও পাত্রপক্ষকে দেখে কিছুটা খুশি হয়, কারণ পাত্রপক্ষ হিসেবে রাব্বি ইকরাম আসছে। ইকরাম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিছুটা অবাক হয়। রাব্বি নিমেষেই রাগ ওঠে। ও রাগান্বিত কণ্ঠে বলে, কি সাদিয়া ইকরামের বিয়ের কথা বলতে এখানে আসছে? হ্যাঁ, কেন? আর রেগে যাচ্ছ কেন? রাব্বির এবং ইকরামের বাবার কথোপকথন শুনে সাদিয়া লিমা অবাক। তখন রাব্বি রাগান্বিত কণ্ঠে বলে, সাদিয়া একান্ত আমার, ও আর কারো না। আর আপনার ছেলে সাদিয়ার ছোট বোনকে ভালোবাসে। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, ইকরাম এবং লিমা রিলেশনে আছে। রাব্বির কথা শুনে লিমা এবং সাদিয়া দৌড়ে গিয়ে রাব্বি এবং ইকরামকে জড়িয়ে ধরে। কে? জি, আপনারা তো আমাদের মতামত জানতেই চান না। বাবা মা হয়েছেন বলে আমাদের উপর জোর করে আপনাদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। আপনারা যা বোঝেন তাই করেন। আর শোনেন, সাদিয়া একান্তভাবে আমার আর লিমা ইকরামের। আমাদের 4 জনের মিলনের মাঝে যারা আসবে তাদের আমি দেখে নেব, খোদার কসম। কথাটুকু রাগান্বিত কণ্ঠে বলে রাব্বি। আর এদিকে লিমা এবং সাদিয়া দুজনেই ইকরাম এবং রাব্বিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে হালকা লুজ দিলে ওরা হারিয়ে ফেলবে। কিছুক্ষণ সবাই নীরব থাকে। তখন ইকরাম নীরবতা ভেঙে বলে, আজ এখানে আমাদের বিয়ে হবে। আমি আমার বন্ধু একজনকে মেসেজ দিছি, ও কাজে নিয়ে আসতেছে। আপনারা কেউ দয়া করে বাধা প্রদান করবেন না, না হয় সবাই আমাদের হারাবেন। সেদিনই ওদের বিয়ে হয়, কেউ বাধা দেয় না। এখন রাত 12টা। দুজন দুজনের বাসর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। ঢোকার বিন্দু মাত্র সাহস পাচ্ছে না। ওরা প্রায় 2 মিনিট পর বাসর ঘরে প্রবেশ করে 30 কেজি সাহস নিয়ে। আর তখন তারা বাসর না করে বরং খোদার ইবাদত করলো, কারণ বর্তমানে রোজার মাস চলছে। তাই সাদিয়ার কথা একটাই, এই রমজান মাসে কোনো রোম্যান্স না, এই রমজান মাসে ইবাদত হবে। আচ্ছা। ওরা কথা বলতেছিল, তখনই ইকরাম ভিডিও কল দেয়। কি গো ব্রো, রোম্যান্স করো নাকি? না, ইবাদত করি। তুমি? সেম। আচ্ছা, ইবাদত করে এত বছর যেহেতু কষ্ট করছি, এখন না হয় কিছুদিন নিজেকে কন্ট্রোল করব। আচ্ছা ভাইয়া, আমনের লুচ্চা পাঠক পাঠিকাদের কি বলবেন? লুচ্চা বলিও না আপু, ওরা খুব ভালো। আমি কি বলবো? ইকরাম তুমি বলো। না সাদিয়া আপু, তুমি বলো। আমার কথা একটাই, সকলে রমজান মাস ইবাদত করেন, খারাপ কাজ থেকে দূরে থাকেন। রমজান মাস ইবাদতের মাস, ইবাদত করাই উত্তম। আর শুনেন, প্রিয় মানুষকে ছেড়ে দিতে না, কেড়ে নিতে শিখুন। আজ যেমন করে রাব্বি আর ইকরাম আমাদের কেড়ে নিল, আজ যদি ওরা আমাদের না কেড়ে নিত তাহলে কখনোই আমরা তাদের হতাম না। সো ছেড়ে না দিয়ে কেড়ে নিন। ঠিক কথা। আচ্ছা চলো ইবাদত করি। আলিমা, কল রাখেন। ওরা কল কেটে দিয়ে সবাই সবার মতো ইবাদতে লিপ্ত হয়ে পড়ল। তো চলুন আমরা জায়গা, আমি আর কি কমো, যা বলার ওরাই বলছে। সো আলবিদা ডিয়ার পাঠক পাঠিকারা। আর শুনেন, আমাদের প্রিন্স ডায়েরির 100K সাবস্ক্রাইবার হতে আর কিছু হাজার সাবস্ক্রাইবার লাগে। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 100K ফ্যামিলিতে ডান করে দিন। নেক্সট গল্পে দেখা হবে। আলবিদা, ভালো থাকবেন। আর নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।